হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি আজকে। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 10। আগের ক্লাসগুলি না দেখে থাকলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট থেকেও দেখে নিও। এছাড়া আমাদের প্লেলিস্টে দেখবে আইসিডিএস রিলেটেড প্রচুর ভিডিও ক্লাসেস রয়েছে। তো তোমরা যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখো, ভীষণই উপযোগী হবে সে সমস্ত ভিডিওগুলি তোমাদের জন্য। এছাড়াও আমাদের ক্লাসগুলি নিয়মিত তোমরা করতে থাকো। তো আজকেও তোমাদের জন্য রয়েছে 30টি প্রশ্ন উইথ এক্সট্রা ডিটেলস। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নিয়মিত ক্লাস এবং জব আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, শিশুর দেহে প্রোটিনের অভাবে কোন রোগটি হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোয়াশিয়ারকার। কোয়াশিয়ারকার রোগটি প্রোটিনের অভাবে হয়ে থাকে। তো এক্সট্রা ডিটেলস দেখো, এই রোগে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি গৃহীত হয় কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রোটিন খরচ হয়। এর ফলে কি হয়? এর ফলে শিশুদের দেহে প্রোটিনের অভাব দেখা দেয় এবং প্রোটিনের অভাবজনিত এই রোগই হলো কোয়াশিয়ারকার। কোয়াশিয়ারকার রোগের লক্ষণ শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়। অর্থাৎ কোয়াশিয়ারকার রোগের লক্ষণ হলো দৈহিক বৃদ্ধি ব্যাহত হওয়া, হাত পা এবং মুখমণ্ডলে জল জমে ফুলে যাওয়া এবং ওজন কমে যাওয়া। এছাড়াও রয়েছে মাথার চুলে রং বাদামি হয়ে যায় এবং চুল পাতলা হয়ে যায়। এগুলি হলো কোয়াশিয়ারকার রোগের লক্ষণ। পরের প্রশ্ন, প্রোটিনের একক কি? তো প্রোটিনের একক আমরা সবাই জানি অ্যামাইনো অ্যাসিড। তো অপশন এ সঠিক উত্তর। দেখো, প্রোটিন কি কি দিয়ে গঠিত হয়? প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত হয়। পরের প্রশ্ন, পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? তো সঠিক উত্তর অপশন এ, ভিটামিন B6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি? B7 এর রাসায়নিক নাম হলো বায়োটিন। বায়োটিন হলো ভিটামিন B7 এর রাসায়নিক নাম। B3 এর রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। ভিটামিন B3 এর রাসায়নিক নাম নিয়াসিন এবং ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন বা থায়ামিন। মনে রাখবে তোমরা, থায়ামিন হলো ভিটামিন B1 এর রাসায়নিক নাম। এছাড়াও মনে রাখো, এটি জলে দ্রবণীয় ভিটামিন, অর্থাৎ ভিটামিন B6 জলে দ্রবণীয় ভিটামিন। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের সমস্ত ভিটামিনগুলি জলে দ্রবণীয় ভিটামিন। বায়োটিন, নিয়াসিন, থিয়ামিন সবই জলে দ্রবণীয় ভিটামিন। পরের প্রশ্ন, অন্ধকারে দেখতে সাহায্য করে নিম্নোক্ত কোন কোষ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো রড কোষ। রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে। তো এক্সট্রা ডিটেলস দেখো, রেটিনায় দুই ধরনের আলোক সংবেদী কোষ থাকে, একটি হলো রড কোষ, অপরটি হলো কোন কোষ। তো রড কোষ অল্প আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে এবং কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। তো উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে কোন কোষ প্রশ্ন করা হলে উত্তর হয়ে যাবে কোন কোষটি। কয়কা মূর্ধন্য হবে। কোন কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে এবং অন্ধকারে দেখতে সাহায্য করে? মনে রাখবে রড কোষ। পরের প্রশ্ন, সাপের বিষে কোন ধাতুর অণু থাকে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জিঙ্ক ধাতুর অণু থাকে সাপের বিষে। তো এখন বলো, সাপে কামড়ালে কোন ইনজেকশন দেওয়া হয় বা কোন টিকাটি দেওয়া হয়? মনে রেখো, সাপে কামড়ালে দেওয়া হয় অ্যান্টিভেনাম ইনজেকশন দেওয়া হয় সাপে কামড়ালে। মনে রেখো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে কিসের আধিক্যের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? তো সঠিক উত্তর অপশন ডি, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডের আধিক্যের ফলে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। পরের প্রশ্ন, জলাতঙ্ক রোগের জন্য দায়ী কোন ভাইরাস? তো সঠিক উত্তর হয়ে যাবে র্যাবিস ভাইরাস। অপশন বি সঠিক উত্তর। দেখো, জলাতঙ্ক হলো প্রাণী থেকে ছড়ানো একটি রোগ। র্যাবিস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস দ্বারা এই রোগের সৃষ্টি হয়। পরের প্রশ্ন, প্রাণীদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? তো সঠিক উত্তর অপশন ডি, অক্সিজেন থাকে সবচেয়ে বেশি পরিমাণে।
মনে রাখবে প্রাণীদেহে যে সমস্ত মৌলগুলি থাকে অর্থাৎ হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন ইত্যাদি, এদের মধ্যে অক্সিজেনের পরিমাণ হলো প্রায় 65%। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের লিঙ্গ অনুপাত কত? তো এখানে বলে রাখি, লিঙ্গানুপাত নির্ধারিত হয় 1000 জন প্রতি। তো পশ্চিমবঙ্গে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের লিঙ্গানুপাত হলো 956 জন। অপশন বি সঠিক উত্তর, অর্থাৎ 1000 জন শিশুপুত্রর মধ্যে 956 জন রয়েছে কন্যা শিশু। পরের প্রশ্ন, নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন বি, মহাপদ্মনন্দ নন্দবংশ প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে নন্দ রাজবংশ 345 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে উত্তর ভারতের মগধ রাজ্যে শাসন করত। নন্দ সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং নন্দবংশের শেষ রাজা ছিলেন, মনে রাখবে, ধননন্দ। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আইসিডিএস চালু হয়? আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। তো অপশন বি সঠিক উত্তর। এক্সট্রা ডিটেলস দেখো, 1975 সালের 2রা অক্টোবর অর্থাৎ 2 অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল এবং 1978 সালে এই প্রকল্পটি বন্ধ হয়ে গেছিল। এরপর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এটি আবার চালু হয়, অর্থাৎ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এটি চালু হয়েছিল আইসিডিএস প্রকল্পটি। 1978 সালে এই প্রকল্পটি বন্ধ হয় এবং দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এটি আবার চালু হয়েছিল। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দিল্লিতে প্রথম অধিবেশনটি বসেছিল। দেখো, ভারতীয় সংবিধান তৈরির জন্য এই গণপরিষদ গঠিত হয় 1946 সালের 9 ডিসেম্বর, তারিখটি মনে রাখবে। দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল এবং প্রথম অধিবেশনে গণপরিষদের অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রেখো। পরের প্রশ্ন দেখো, টিএমভি এর পুরো নাম কি? তো টিএমভির পুরো নাম হলো টোবাকো মোজাইক ভাইরাস। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পটির সূচনা কবে হয়েছিল? তো সঠিক উত্তর অপশন বি, 2016 সালে এটি শুরু হয়। রাজ্যের সমস্ত দরিদ্র মানুষদের 2 টাকা কেজি দরে খাদ্যশস্য প্রদান করার উদ্দেশ্যেই এই প্রকল্পটি 2016 সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, সাম্প্রতিককালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বাধিক দুধ উৎপাদনকারী দেশ কোনটি? তো সঠিক উত্তর অপশন বি, ভারত। এবং মনে রাখবে ভারতের সর্বাধিক দুধ উৎপাদনকারী রাজ্য হলো রাজস্থান। পরের প্রশ্ন, জীবন স্মৃতি কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী এটি। পরের প্রশ্ন, মাতৃত্বকালীন সুবিধা আইন কত সালে পাশ হয়? তো সালটি হলো 1961 সাল। 1961 সালে পাশ হয়েছিল এবং মনে রাখবে 2017 সালে রিসেন্টলি এটি সংশোধন করা হয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত কিমি? তো সঠিক উত্তর অপশন বি, 43 কিমি পার্থক্য। মনে রাখবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিমি এবং মেরু ব্যাস হলো 12,714 কিমি। পরের প্রশ্ন, সোয়ান কোষ দেখা যায় নিম্নোক্ত কোনটিতে? ডেনড্রন, সেল বডি, গলগি বডি নাকি অ্যাক্সন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাক্সনে দেখা যায় সোয়ান কোষ। পরের প্রশ্ন, সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন? তো সঠিক উত্তর অপশন এ, রাষ্ট্রপতি সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন বা ডাকেন। দেখো, যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। তো অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার, মনে রাখবে। এবং স্পিকারের অনুপস্থিতিতে যুগ্ম অধিবেশনটির সভাপতিত্ব করেন লোকসভার ডেপুটি স্পিকার, অর্থাৎ যখন অনুপস্থিত থাকেন লোকসভার স্পিকার তখন ডেপুটি স্পিকার সেই কাজটি করেন। পরের প্রশ্ন, সর্বাধিক লবণতাযুক্ত মাটি কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কলিচুন। জলে দিলে তাপ উৎপন্ন হয়। এক্সট্রা ডিটেলস দেখো, শুষ্ক চুন জলে ভিজিয়ে রাখলে তা জল শোষণ করে এবং কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয়।
তো এই কলিচুন তাপমোচী বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন করে। পরের প্রশ্ন, গৃহস্থ জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাসটি উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, CO বা কার্বন মনোক্সাইড। পরের প্রশ্ন দেখো, দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা নীতি চালু করেছিলেন? তো খুবই সহজ প্রশ্ন, উত্তর করো তোমরা। ভিডিও সেশনটি ভালো লাগলে একটি লাইক করে দাও এবং ঝটপট শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। দেখো, দিল্লির যে সুলতান বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা নীতি চালু করেছিলেন তিনি হলেন আলাউদ্দিন খলজি। তো অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ক্ষুদ্রমণ্ডল কাকে বলে? তো সঠিক উত্তর অপশন এ, ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। তো কেন বলা হয়? মনে রাখবে, সমস্ত প্রকার প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি এই ট্রোপোস্ফিয়ার স্তরেই হয়ে থাকে, এজন্য ট্রোপোস্ফিয়ার স্তরটিকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক কে আখ্যা দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক আখ্যাটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে। এক্সট্রা ডিটেলস দেখো, সুভাষচন্দ্র বসু একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, আমরা সবাই জানি। এছাড়াও দেখো, 1938 খ্রিস্টাব্দে নেতাজি প্রথমবারের জন্য এবং 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও দেখো, সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন। তো প্রত্যেকটি পয়েন্টই ইম্পর্টেন্ট, তোমরা মনে রেখো। পরের প্রশ্ন, মাজুলি দ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশন এ, আসামে অবস্থিত। ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের উপরে এই মাজুলি দ্বীপটি অবস্থিত। পরের প্রশ্ন, কোন দেশে প্রথম GST চালু হয়? তো GST ব্যবস্থা সর্বপ্রথম চালু হয়েছিল ফ্রান্সে। অপশন সি সঠিক উত্তর। মনে রাখবে, 1954 সালে ফ্রান্সে সর্বপ্রথম GST ব্যবস্থা চালু হয়েছিল। পরের প্রশ্ন, শামুক হরিণ কোন শ্রেণীর খাদক? তো এরা হলো প্রথম শ্রেণীর খাদক। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিত কোনটি পশ্চিমঘাট পর্বতশ্রেণীর একটি গিরিপথ? তো পশ্চিমঘাট পর্বতশ্রেণীর গিরিপথ হলো থলঘাট এবং ভোরঘাট। তো অপশন সি সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।